ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা পোয়েম পড়ানো হবে। লেসন 6, সি ফিভার বাই জন মেসফিল্ড। ভেরি ইম্পর্টেন্ট পোয়েম। কবি জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 to 1967 was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড একজন ইংরেজ কবি, লেখক এবং তিনি লরেট উপাধি পেয়েছিলেন। He is also remembered as the author of the children's novels The Midnight Folk and The Box of Delights. তাকে আমরা স্মরণে রাখবো, তিনি চিরস্মরণে থাকবেন। শিশুদের উপযোগী উপন্যাস এর লেখক হিসাবে নাম হচ্ছে দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডেলাইটস। জন মেসফিল্ডের কবিতার মধ্য দিয়ে প্রাকৃতিক বিভিন্ন বিষয়বস্তুগুলো ফুটে উঠেছে। তোমরা এই কবিতার মধ্য দিয়ে দেখবে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা যে ফসল, সেটা তার কাব্যগ্রন্থের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে। প্রথমেই দেখো টাইটেল অফ দ্য পোয়েম সি ফিভার। এখানে সি ফিভার কথাটার অর্থ হচ্ছে যে ওয়ান্ডার থার্স্ট অর দ্য পোয়েটস ডিপ লঙ্গিং ফর ট্রাভেল। কবির মধ্যে ভ্রমণ তৃষা অর্থাৎ সমুদ্র যাত্রা করার তীব্র ইচ্ছা তার মনের মধ্যে তার এসেছে। অর্থাৎ কবি অনেকবার সমুদ্র যাত্রা করেছেন জাহাজে করে, আবারও তিনি সমুদ্রে যাবেন। তার সেই অভিজ্ঞতার যে ফল, সেই অভিজ্ঞতার ফল ফুটে উঠেছে এই কবিতা সি ফিভার অর্থাৎ ভ্রমণ তৃষ্ণা। তার সি ভয়েজ, সমুদ্রযাত্রার বিভিন্ন ধরনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এই কবিতা সি ফিভার। কবিতাটা খুব ছোট কবিতা। দেখো প্রথমে শুরু হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। কবি বলছেন আবার আমি সমুদ্রে অবশ্যই যাব। তাহলে এখানে in the very first line I refers to the poet জন মেসফিল্ড। কবিতাটা শুরু হলো পার্সোনাল প্রোনাউন আই দিয়ে। আই বলতে এখানে কবি বলছেন আবার আমি সমুদ্রে যাবই। আবার যাবেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম কবি এর আগে অনেকবার সমুদ্রে গিয়েছেন, সমুদ্রকে দেখেছেন, আবার তিনি যাবেন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সেই সমুদ্রের আকাশ হচ্ছে নিঃসঙ্গ, সমুদ্র হচ্ছে নিঃসঙ্গ। সেই নিঃসঙ্গ সমুদ্র ও আকাশের ডাকে। And all I ask is a tall ship and a star to steer her by. সমুদ্র যাত্রা করতে হলে কিসের প্রয়োজন? না জাহাজের। কবি বলছেন এবং আমি যেটা চাই সেটা হচ্ছে বড় জাহাজ আর একটা তারা, টু স্টিয়ার হার বাই, যে তারা তাকে চালিয়ে নিয়ে যাবে, চালনা করবে। স্টিয়ার গাইড করবে, চালনা করবে কাকে? না তার জাহাজকে। এখানে খুব সম্ভবত এ স্টার কথাটির অর্থ হচ্ছে এ স্টার মিনস প্রবাবলি দ্য পোল স্টার অর্থাৎ ধ্রুব তারা। একটা সময় তোমরা জানো যে আধুনিক যন্ত্রপাতি ছিল না জাহাজ চালনা করার জন্য, তো তখনকার দিনে নাবিকরা আকাশের ওই ধ্রুব তারাকেই দেখে তারা কিন্তু দিক নির্ণয় করত। আর কি চাইছেন কবি? অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার শব্দ, চাকা অর্থ জাহাজের চাকাগুলো ঘুরছে তার শব্দ। অ্যান্ড দ্য উইন্ড সং, কবি শুনতে পাচ্ছেন বাতাসের গান।
হাওয়ার গান, বাতাস বইছে সমুদ্রে জোরে, অ্যান্ড দ্য হোয়াইট সেলস সিকিং। সেল অর্থাৎ এসেল সেল পাল, সাদা পালের কম্পিত কম্পমান সাদা পালের শব্দ তিনি শুনতে পাচ্ছেন। সমুদ্রের বুকে জাহাজ ভেসে চলেছে, পালতোলা নৌকা, পালতোলা জাহাজ, সেই জাহাজটা বাতাসে কাঁপছে, তার শব্দ তিনি পাচ্ছেন। And a grey mist on the sea's face. Sea's face সমুদ্রের মুখে, অর্থাৎ খুব সম্ভবত কবি এখানে মোহনার কথা বলতে চেয়েছেন। সেখানে কবি সমুদ্র যাত্রার সময় দেখতে পাচ্ছেন ধূসর রঙের কুয়াশা। এরপরে কবি বুঝতে পারলেন and a grey dawn breaking, একটা ধূসর রঙের প্রভাত শুরু হতে চলেছে। সারা রাত্রি সমুদ্র যাত্রার পর যখন কুয়াশা ভেদ করে খুব শীঘ্রই প্রভাত আসতে চলেছে, সকাল হতে চলেছে। আবার দেখো সেকেন্ড স্ট্যান্জায় কবি শুরু করছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আবার আমি সমুদ্রে যেতে চাই, আবার যাব, আমি যাবই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কিসের জন্য? কল, আহ্বান। কিসের আহ্বান? অফ দ্য রানিং টাইড, অর্থাৎ ধাবমান স্রোত, ধাবমান জোয়ার, দ্রুতগতিতে চলা জোয়ার। আর কবি এটাকে বলছেন ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। এই যে আহ্বান, এই আহ্বানটা হচ্ছে ওয়াইল্ড, বন্য, উন্মত্তের মতো, এবং একটা পরিষ্কার আহ্বান। দ্যাট মে নট বি ডিনাইড, অর্থাৎ যেটাকে অস্বীকার করা যায় না। কোনটা বুঝতে পারলে? দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। কবি এই আহ্বান, এই ডাককে অস্বীকার করতে পারছেন না। আর কবি কি চাইছেন? And all I ask is a windy day with the white clouds flying. এবং আমি আরো চাইছি, আমি চাই একটা বায়ুপূর্ণ দিন, এমন একটা দিনে তিনি সমুদ্র যাত্রা করবেন, সেদিন খুব সুন্দর বাতাস বইবে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আকাশে সাদা মেঘেরা, মেঘের দল উড়ে যাবে। আর কি চাইছেন সমুদ্র যাত্রাকালে? And the flung spray, যখন তিনি জাহাজে করে যাচ্ছেন, স্প্রে মানে বুঝতে পারছো জলকণা, সেই জলের কণা সেটা কি করবে? ছিটকে পড়বে চারদিকে, ভাসমান জলকণা সমুদ্রের বুকে, ছিটকে পড়া জলকণা। and the blooms fume, ফিউম কথাটার মানে হচ্ছে কি? ফোম, ফেনা। সমুদ্রের বুকে ফেনা ফুলে উঠবে, জলের মধ্যে ফেনা দেখা যাবে। and the seagulls crying, আর তিনি শুনতে পাবেন শঙ্খচিলের ডাক, শঙ্খচিলের চিৎকার। তো এই যে লাইনটা আমরা পড়লাম, এখানে যে বিষয়গুলো বলা আছে, ফ্লাং স্প্রে, ব্লুমস ফিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এগুলো ভেরি কমন ইনসিডেন্ট সমুদ্র যাত্রাকালে। এগুলো সবই দেখা যায়। সমস্ত এই অভিজ্ঞতা কবি সঞ্চয় করেছেন। আমরা নেক্সট স্ট্যান্জাতে যাচ্ছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। দেখো প্রত্যেকটা স্ট্যান্জার প্রথমেই কবি এই সেন্টেন্সটা রিপিটেডলি উল্লেখ করছেন। এখানে বারবার বলছেন যে আমি অবশ্যই আবার সমুদ্রে যাবই। তার মানে কবির মধ্যে একটা, the poet expresses his desire for sailing once again in the sea. কবি কি প্রকাশ করছেন না, তার মনের ইচ্ছাটা প্রকাশ করছেন। the poet expresses his desire for sailing, সমুদ্র যাত্রার জন্য বারবার, to the fragrant gypsy life. ফ্র্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর, ভবঘুরে যাযাবরদের মতো হবে তার জীবন। অর্থাৎ
তিনি তো বাড়ির মধ্যে আটকে থাকবেন না, বারবার সমুদ্র যাত্রা করবেন। কোন পথে যাবেন? পথ কোনটা? টু দ্য গালস ওয়ে, যে পথে শঙ্খচিল উড়ে যায়, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, যে পথে তিমিরা ভেসে যায়, অ্যান্ড হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। হোয়েটেড নাইফ, নাইফ মানে ছুরি, হোয়েটেড নাইফ, তীক্ষ্ণ শানিত ছুরির মতো যেখানে বাতাস বয়ে যায়, সেই পথ ধরে কবি যাবেন। কবির যাত্রা পথ আমরা দেখলাম। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন। মেরি মানে হ্যাপি, সুইট, ইয়ার্ন মিন্স স্টোরি। কবি চাইছেন, শুনতে চাইছেন একটা মধুর গল্প, মিষ্টি গল্প। কার কাছ থেকে? ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মিন্স কো-সেলার, কবির যে সঙ্গী নাবিক, হাসি খুশি সঙ্গী নাবিকের কাছে এই সমুদ্র যাত্রাকালে একটা মধুর গল্প তিনি শুনতে চাচ্ছেন। আর কি চাইছেন? অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে ঘুমাতে চাচ্ছেন। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন দেখতে চাইছেন। when the long tricks over, এখানে ট্রিক কথাটার মানে হচ্ছে সি ভয়েজ, যখন তার দীর্ঘ সমুদ্র যাত্রা শেষ হয়ে যাবে, কবি ক্লান্ত অবসন্ন হয়ে শান্তিতে ঘুমাবেন আর মধুর স্বপ্ন দেখতে দেখতে চাইবেন। কবিতাটা তোমরা ভালো করে পড়বে, খুব কঠিন নয়, কবিতাটা যথেষ্ট সহজ আছে। কবির ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার উপলব্ধির কথা এখানে ফুটে উঠেছে। এই কবিতাটা পড়ার পর তোমরা আমাকে দেখবে, এর পরেই পেজ নাম্বার 50-তে 50 এবং 51-এ এক্সারসাইজ আছে 1, 2, 3 টেক্সচুয়াল যে কোশ্চেন্স আছে, এই কোশ্চেনের উত্তরগুলো লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। আমরা উত্তরগুলো দেখব এবং আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আরও টেক্সট আলোচনা হবে। থ্যাংক ইউ অল।